26-এর নির্বাচনে আজকে আমরা চাঁদপুর ৩ নিয়ে আলোচনা করতে চাই। চাঁদপুরের এমন একটা জায়গায় এই মুহূর্তে আমাদের অবস্থান, যেখানে শুধু বাংলাদেশের না, এটা সারা পৃথিবীর জন্য একটা আইকনিক জায়গা। ডাকাতিয়া, পদ্মা, মেঘনা নদীর ঠিক ত্রিমোহনায় আমরা বসা, যে জায়গাটায় অনেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসেন। আমার পেছনে দেখেই বুঝতে পারছেন, আমার পেছনে মেঘনা নদী দেখা যাচ্ছে। আজকে চাঁদপুর ৩ আসনে প্রার্থিতা প্রায় হাফ ডজন খানেক প্রার্থিতা রয়েছে। তার মধ্যে আলোচিত যারা, আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমি শুরুতেই পরিচয় করে দিই যারা আজকে আমার সাথে এই আলোচনায় অংশ নেবেন। আমার হাতের ঠিক বাম পাশে রয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক, তিনি বিএনপি মনোনীত প্রার্থী চাঁদপুর ৩। আমার হাতের ডান পাশে রয়েছেন মোহাম্মদ শাহজাহান মিয়া, তিনি জামায়াত মনোনীত প্রার্থী। আমার হাতের ডান পাশে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, তিনি গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী। এবং সবশেষ বাম পাশে জয়নাল আবেদিন শেখ, তিনি ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। এবং আমার সামনে উপস্থিত চাঁদপুরের মানুষ। চাঁদপুর ৩ আসন মূলত চাঁদপুর শহর, চাঁদপুর সদর এবং হাইম চরেশ, ৫.৫ লাখ প্রায় ভোটার। এখানকার নানান রকমের সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানকার বেশ কিছু কষ্ট আছে। এই অঞ্চলের মানুষ এখানে বিগত সরকারের, আওয়ামী লীগ সরকারের এখানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, আলোচিত আসন এটি। কিন্তু সেই তুলনায় আমরা যত মানুষের সাথে কথা বলেছি, তারা মনে করে এই অঞ্চল বঞ্চিত এলাকার মানুষের বসবাস এই অঞ্চলে সবচেয়ে বেশি। এই বঞ্চনা কিভাবে আসছে আমরা শুনবো তাদের কাছ থেকে। এখানকার নানান রকমের সংকট, এখানে আমরা আলোচনা শুরু করতে চাই। জনাব মানিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। চাঁদপুর ৩ আসলে আমরা বিভিন্ন রকমের সংকটের কথা শুনে আসছি। এখানকার ভোটের হিসাব নিকাশ, আপনারা এখন নির্বাচনকালীন যে তফসিল ঘোষণা করা হয়েছে, আপনারা মানুষের সাথে হয়তো অনানুষ্ঠানিকভাবে আপনারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখানে ভোটের ফ্যাক্টরগুলো কি কি এবং আপনার পরিকল্পনা যদি আমাদেরকে একটু জানান। চাঁদপুরের আসলে 2006-এর পরে এই এলাকার যত সমস্যা, এটা অগণিত সমস্যা, এটা বলে আপনাকে শেষ করানো যাবে না। দুই একটি সমস্যার কথা বলি আপনাকে। সবচেয়ে বড় সমস্যা মানুষের বিশুদ্ধ পানি। মানুষের জীবন বাঁচানোর জন্য পানির প্রয়োজন, কিন্তু আমাদের চাঁদপুরে বিশুদ্ধ পানির সেই ব্যবস্থা নাই। শুধু পৌরসভায় কিছু পানি আছে, সেই পানিও খাওয়ার উপযোগী না। আমাদের হাইমচর এবং ইউনিয়নগুলোতে বিশুদ্ধ পানি নাই বললেই চলে। সব আপনার ডিপ টিউবওয়েলের পানি দিয়ে মানুষ জীবনযাপন করে। আর্সেনিকের মাত্রা বেশি, আয়রনের মাত্রা বেশি, সেগুলো চেক করার অথরিটিও ঠিকমতো সেই কাজগুলো ঠিকমতো করে না। পয় নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে নাই, ড্রেনেজ ব্যবস্থা নাই। আপনার চাঁদপুর শহর এক সময়, চাঁদপুর যেমন আপনারা যেখানে বসে আছি তার ঠিক পশ্চিম দিকে পুরান বাজার, এটা ভৌগোলিক কারণে বাংলাদেশের একটি প্রসিদ্ধ জায়গা ছিল। আজকে এই অনুন্নয়নের কারণে এই পুরান বাজারের ব্যবসা হারিয়ে যাচ্ছে। আপনি বাংলাদেশে যেখানে যান, 60 লোকদেরকে জিজ্ঞেস করলেই বলবে যে হ্যাঁ, আমরা তো চাঁদপুরে ব্যবসা করতে যেতাম। কিন্তু এখন যারা 40 লোক, তাদেরকে জিজ্ঞেস করলেই আপনি কিন্তু অনেকেই চাঁদপুরকে চিনে না। এটার জন্য গত 15 বছর আমাদের ফেসিবাদ অনেকাংশে দায়ী। আমরা যেই জায়গাতে বসে আছি, এই জায়গার পিছনের দিকে যদি তাকান, প্রায় হাফ কিলোমিটার এরিয়া আমাদের নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই বিলীন হওয়ার পিছনে গত সরকারে ছিল, তাদের দায় 99%। এবং একটা উদাহরণ দেই, যেমন যিনি কন্ট্রাক্টর, তিনি ব্লক গণনা করেন, তিনি ব্লক ফেলেন। এই যে একটা আইন করেছেন তারা, এটা একটা চুরির, মানে মহাচুরির একটা জায়গা। যে আপনার সে বানাইলো না, ফেললো না, ফেলেও বললো, এবং তারপরে সে বিল উঠিয়ে নিয়ে গেল। এখন 120-30 মিটার পানির নিচে যে এই গণনা করা, এটা দুঃসাধ্য একটি ব্যাপার। চাঁদপুর থেকে হাইমচরে যাতায়াত ব্যবস্থা, হাইমচর, আপনি যে বিষয়টা তুললেন, এখানে আমরা জানি যে 820 কোটি টাকার একটা শহর রক্ষা একটা প্রকল্প ছিল, এবং সেইখানেও এই হরিলুটটা আমরা এর আগে এখানে যে আলোচিত একজন চেয়ারম্যান ছিলেন,
তার মাধ্যমেও তখন এটা আলোচিত একটা বিষয় ছিল যে তখন তৎকালীন মন্ত্রী দীপুমণি, তার আত্মীয় স্বজন এবং সেই চেয়ারম্যান তারা ভাগ বাটোয়ারা করে সেই বালু উত্তোলনের ব্যবসার সাথে জড়িত ছিলেন। সেই জায়গাটা এখন বন্ধ আছে, কিন্তু সেই জায়গা নিয়ে আপনারা আসলে কি ভাবছেন? এটা কি এইভাবেই চলবে, নাকি এইভাবে বন্ধ থাকবে, নাকি চালানোর কোনো প্ল্যান আপনাদের আছে? দেখেন, বালু উত্তোলন, নদী শাসন একটা চলমান প্রক্রিয়া। আপনি, আমার ঠিক ডেটটা মনে নাই, সম্ভবত 2022 সালে ডক্টর মঞ্জুর রহমান সাহেবকে নদী কমিশনের যখন চেয়ারম্যান করা হলো, উনি একটা স্ট্যাটিস্টিক বের করলো যে এইখান থেকে অবৈধভাবে 2700 কোটি টাকা বালু কেটে নিয়ে গেছে, এবং ওটার জন্য সরকার থেকে, ডিসির অফিস থেকে একটা চিঠি ইস্যু হয়েছে যে ওইটার যে রেভিনিউ আসে সেই রেভিনিউটা দেওয়ার জন্য। তো এতেই তো প্রমাণ হয় যে এখানে অবৈধভাবে কি পরিমাণ বালু কেটেছে। রাইট। আমরা একটু আপনার কাছ থেকে শুনি, আপনারা আসলে এই চাঁদপুরকে কিভাবে দেখেন? এই নদী শাসনের কথা যে বলা হচ্ছে, নদী শাসনের কারণে ভাঙনের তীব্রতা থেকে রক্ষা পেয়েছে চাঁদপুর সদর এবং হাইমচরের মানুষ, এটা ঠিক, কিন্তু নিম্নমানের কাজের কারণে এই ভাঙনের যে আতঙ্ক সেটা কাটে নাই। তিনি যে কথাটা বললেন, এবং এই প্রোগ্রাম শুরুর আগে হেঁটে হেঁটে দেখাচ্ছিলেন যে এখানে যে ব্লকগুলো রাখা হয়েছে, সেই ব্লকগুলো আসলে এটা কাজের কাজ তেমন কোনো কিছুই হচ্ছে না, এবং আলটিমেটলি আমরা যেই জায়গাটায় বসা আছি, আগামী 5 বছর পর এই জায়গাটায় বসা যাবে কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। ব্যাপারটা কি এইদিকেই যাচ্ছে? তাহলে আপনারা আসলে এই বিষয় নিয়ে কোনো কিছু ভাবছেন কিনা? নদীর বিষয়ে পরিষ্কার বক্তব্য হলো, নদী পরিকল্পিতভাবে শাসন হয় নাই, যার কারণে দেখা যায় নদীর মাঝে বিরাট চর জাগছে, এবং এই মাঝে চর জাগার কারণে দুই পাশে নদী ভাঙে। নদী এই পূর্ব সাইডে, মেঘনার পূর্ব সাইডে যেরকম ভাঙে, পশ্চিম পারে অনেক ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙনের জন্য প্রকল্প নেওয়া হয়েছে, আশা করছি সেগুলি বাস্তবায়নের হলে চাঁদপুরবাসী উপকৃত হবে। কিন্তু প্রকৃত কথা হলো, চাঁদপুরে বিগত দিনে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প দেখানো হয়েছে, মেগা প্রকল্প দেখানো হয়েছে, মেগা দুর্নীতিও হয়েছে। আমার প্রিয় বন্ধু মানিক ভাই যে যথার্থভাবে বলছেন যে আসলে যারা ব্লক ঠিকাদার কাজ পাইছে তারাই গণছে। আমি এটা ছোটবেলা থেকে, আমি 80-র দশক থেকে চাঁদপুরে বসবাস করি। এখানে শুধু দেখতেছি ব্লক পালানো হয়, আবার কয়েকদিন পরে পরে সেই টুইন টাওয়ারের মতো সব ভেঙে চুরমার হয়ে যায়। এই মাছঘাট, এই বড় স্টেশন, লঞ্চ টার্মিনাল, এই চোখের পলকেই সকালবেলা দেখছি আছে, আবার বিকালবেলা দেখি নাই। তো এটা সত্যি। আমার প্রকৃত বক্তব্য হলো যে নদীকে পরিকল্পিতভাবে শাসন করতে হবে। ড্রেজিং অপরিকল্পিতভাবে হওয়ার কারণে নদী ভাঙছে, আমাদের দুই পারেই মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতএব দুর্নীতি যদি বন্ধ করতে পারি এবং সত্যিকার অর্থে পরিকল্পিতভাবে যদি নদী শাসন করতে পারি, তাহলে সর্বনাশা মেঘনার ভাঙ্গন থেকে চাঁদপুরবাসীকে রক্ষা করা সম্ভব হবে। এখনো কিন্তু নদী ভাঙছে, আমাদের হাইমচরের কিছু এলাকা যেখানে বাঁধ নাই ওদিক দিয়ে ভাঙছে, বিষ্ণুপুর সহ এখানে অনেক ভয়াবহ ভাঙ্গন আমি গত সপ্তাহে দেখে আসছি। আর যেখানে বসে আছি এটাও খুব ডেঞ্জার জায়গা। আসলে এখানে সেই পরিকল্পিতভাবে যদি স্থায়ী বাঁধ নির্মাণ না করা হয়, তাহলে আসলে এরকম ঝুঁকিতে আমরা থাকবই। আমরা এর একটা স্থায়ী ব্যবস্থা চাই, চাঁদপুরবাসী একটা স্থায়ী ব্যবস্থা কামনা করছি। আচ্ছা, জনাব জয়নুল আবেদিন, আপনার কাছে আসতে চাই। আপনারা মানে আগের সরকার যাই হোক, আপনারা কিন্তু ভালো ভালো মন্ত্রণালয় পেয়েছে এখানকার মানুষ, কিন্তু সেই তুলনায় এখানে সেই বাজেট বা বরাদ্দ আসারও কথা, মানে ব্যাপারটা আসলে কেমন ছিল? আগামী জাতীয় নির্বাচনটা আমি মনে করি বিগত 54 বছরের এক ঐতিহাসিক নির্বাচনের জন্য মানুষ প্রতীক্ষার প্রহর গুনছে, এবং চাঁদপুর থেকে যিনি অভিভাবক নির্বাচিত হবেন, আলহামদুলিল্লাহ বলা যায় তারা আপনাদের সম্মুখে আজকে বসে আছেন। আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি বিভাজন সব আমার চাঁদপুরবাসীর একাংশ। আমাদের মধ্যে যেন আগামী দিনেও এই বিভাজন সৃষ্টি না হয়। যেই কোনো ইমাম একজন হতেই পারে, তার পিছনে মুসল্লিরা সবাই ইমামের ইক্তেদা করবে। এখানে বিভাজন সৃষ্টি করার কোনো সুযোগ নেই। যদি আমরা এই সংস্কৃতি চালু করতে পারি, এই চাঁদপুরকে আমরা বাংলাদেশের মডেল একটি জেলা হিসাবে আমরা রূপান্তর করতে পারবো। আমরা যদি সৎ, যোগ্য, আমানতদার ব্যক্তিদেরকে যদি আমরা অভিভাবকের কাতারে বসাতে পারি, এই যে মানিক ভাই যে কথা বললেন, যথার্থই উনি বলেছেন যে যার কাছে টেন্ডার সেওই যদি এটা রক্ষণাবেক্ষণ করে,
তাহলে এখানে মেগা প্রকল্পের নামে মেগা চুরি তো হওয়ার কথাই রয়েছে। তা আমরা এই ধরনের ফাঁকফোকর দিয়ে কোনো বাজেট আমরা দেওয়ার পক্ষে না। আর বিগত দিনে বিশেষ করে বিগত 16-17 বছর যেই রাজত্ব চলছে, এটা তো রাজত্ব বলা যায় না, এটা তো তাদের নিজস্ব মনে হয় যেন একটা রাষ্ট্র ক্ষমতা। তারা মানে যেটাকে বলা হয় একনায়কতন্ত্র যেটাকে বলা হয়, যেখানে মাত্র ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ ছিল না, কথা বলার কোনো সুযোগ ছিল না, ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না, সেই হিসাবে ওইটার কথা আমরা বলবো না। আগামী দিনে আমরা কি করতে পারি, আমরা বিগত দিনের সকল রাজনৈতিক সংস্কৃতিকে আমরা সেই জায়গায় আপনাদের নামে একটা সমালোচনা কিন্তু আছে। কোন সময় যখন বিভিন্ন সময় আগের সরকার ক্ষমতায় ছিল, যখন অন্যান্য দল বিএনপি বা জামাত যে ভোটের বৈধতা দেয় নাই, সেখানে ওই দলের সাথে আপনারা ঠিকই ভোট করেছেন। আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আসলে একটা অবান্তর। কারণ এই প্রশ্নের জবাব বহুবার আমাদের মোহতারাম আমির, নায়েবে আমির, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিয়েছেন। বিগত নির্বাচন আমি একটি স্পষ্ট করছি, বিগত 2014 সালের নির্বাচনে ইসলামী আন্দোলন যায় নাই, বিএনপি যায় নাই, জামাত কেহ যায় নাই। 18 সালের নির্বাচনে সকল দল অংশগ্রহণ করেছে। এমনকি 18 সালের নির্বাচনে আমরা 11টার মধ্যে ভোট বর্জন করেছি। তারপরে আসেন আপনার 2024 সালের নির্বাচনে আমরা অংশগ্রহণ করিনি। স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে। যেমন আমাদের বর্তমানে চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাত সাহেব, উনি কিন্তু আওয়ামী লীগের আমলে নির্বাচন করেই কিন্তু মেয়র হয়েছেন। ইশরাক সাহেব, উনি যে মেয়রের জন্য যে মামলা করেছেন, আওয়ামী লীগের সময়ই নির্বাচন করেছেন। স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে। জাতীয় নির্বাচনে জাতি যাদেরকে চায় নাই, আমরাও সেটা চাই নাই। যখন সবাই গিয়েছে, আমরাও সেখানে গিয়েছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটু আপনার কাছে আসতে চাই, জনাব জাকির হোসেন, আপনি আসলে কি চিন্তা করছেন এখানকার এই চাঁদপুর 3 নিয়ে? কেন আপনি প্রার্থিতা করতে চাইলেন? 18 সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এই দলের সূচনা হয়েছে। 2021 সালে আনুষ্ঠানিকভাবে সূচনা আমাদের গণ অধিকার পরিষদ, তারপরে 2024-এ পরে গিয়ে এই পেসিস্ট সরকার পতনের পরে গিয়ে আমাদের রাজনৈতিক দল মানে আমাদের নিবন্ধন পায়। তা আমরা এই জন্য আশাবাদী যে বর্তমানে যে এই আপনি ভাষা আন্দোলন মানে 51 বলেন, 54 বলেন, 71, 90-এর গণ অভ্যুত্থান, যেতগুলো অভ্যুত্থান হয়েছে এবং কি 24-এর গণ অভ্যুত্থান, এতে ছাত্র এবং কি যুব সমাজদের একটা বড় ধরনের ভূমিকা ছিল। আপনি যদি এখানকার সংকট কতটুকু সম্পর্কে আপনার ধারণা আছে এখানকার সমস্যা এবং সংকট নিয়ে, এবং কেন আপনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেন? যে আমি সেই জায়গায় আসতে চাচ্ছি যে সেই হিসাবে আমরা মনে করি যে তরুণ রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ একটা তরুণ রাজনৈতিক দল। সেই হিসেবে তরুণ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের ইতিহাসে যতগুলো প্রেক্ষাপট সৃষ্টি করেছে, সকল প্রেক্ষাপটে কিন্তু তরুণদের ভূমিকা ছিল। সেই হিসেবে তরুণ রাজনৈতিক দল হিসেবে আমি গণ অধিকার পরিষদের একজন প্রার্থী হয়েছি। আমরা আশাবাদী তরুণরা এই তরুণ প্রজন্মকে বেছে নেবেন এবং কি আগামীতে চাঁদপুরকে সুন্দর একটি চাঁদপুর, শান্তি শৃঙ্খলাময় চাঁদপুর গঠনে তরুণদেরকে বেছে নেবেন, টাক প্রতীককে বেছে নেবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা আসতে চাই এখানকার, আমি যখন আসছিলাম প্রথমত এখানকার যোগাযোগ ব্যবস্থা নিয়ে বলি। যোগাযোগের অনেক ধরন আছে। আমার মনে হয় যে চাঁদপুরে আপনি ট্রেনেও আসতে পারেন, চাঁদপুরে আপনি লঞ্চেও আসতে পারেন, বাসেও আসতে পারেন। শুধু প্লেনে মনে হয় আসা যায় না, এয়ারপোর্ট নাই এভাবে। কিন্তু আমরা বাসে আসার মানে সড়ক পথে যে আসলাম, এই সড়ক পথে এত বড় বড় বাস চলে কিন্তু চিপা রাস্তা। আমরা ভাবলাম চাঁদপুর এত আলোচিত একটা জায়গা, এত আলোচিত একটা জেলা, সেই জায়গায় প্রবেশ পথগুলো এত সরু এবং ভাঙাচোরা যে রাস্তা, আপনার হাইমচরের থেকে চাঁদপুরের যে রাস্তা, এই জায়গাগুলো মানে অবর্ণনীয়। অনেকেই আমাদের কাছে এই অভিযোগ করেছেন। সেই জায়গাগুলো নিয়ে আপনার যদি কোনো পরিকল্পনা থাকে এবং আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনি আমাদেরকে বলতে পারেন। আসলে আপনাকে প্রথমে বলেছি যে যিনি দায়িত্ব পালন করবেন ইমাম সাহেব যদি নিজেই সব কিছু করেন, ইমাম সাহেব নামাজ পড়বেন, ইমাম সাহেব মুতালিগিরি করবেন, ইমাম সাহেব মানে টাকা উঠাবেন মসজিদের, ইমাম সাহেব মসজিদের টাকা খরচ করবেন, ইমাম সাহেব চুরিটাও করবেন, তাহলে কাজে যা হওয়ার কথা আমাদের চাঁদপুরে গত 15-20 বছরে তাই হয়েছে। পৌরসভা সিএনজি এবং ইজি বাইকের দিয়েছে, লাইসেন্স দিয়েছে,
সেই লাইসেন্সের বিনিময়ে যারা ক্ষমতাসীন ছিল তারা টাকা পয়সা নিয়েছে, যার জন্য এখন আপনার লাইসেন্সের সংখ্যা বেশি, গাড়ি চলছে, রাস্তা সরু, চিন্তা করে নাই যে রাস্তা বানাতে হবে। রাস্তা বানাতে হলে প্রজেক্ট পাস হয়েছে, কাজ হয়ে গেছে, টাকা নিয়ে গেছে। আপনি যদি সারা চাঁদপুরে যত নলকূপ সরকার দিয়েছে, যদি টিউনো অফিস থেকে আপনি খোঁজ নেন, আমার মনে হয় 50% বেশি নলকূপের টাকা নলকূপ না বসিয়ে নিয়ে গেছে। তো এইগুলো হলো ছোটখাটো দুর্নীতি। বড় দুর্নীতি তো আপনার প্রথম আলোতে, আমি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ারা প্রথম আলোর মাধ্যমে বড় বড় দুর্নীতিগুলো আপনাদের সামনে প্রকাশ পেয়েছে। তো আমি আমার সহকর্মী জয়নাল ভাইয়ের কথা অনুযায়ী বলতে চাই, আমরা পিছনের কথা ভুলে যাইলে হবে না, পিছনেরটা মনে রেখে আমরা সকলে মিলে চাঁদপুরের যে সৌন্দর্য বর্ধন থেকে আরম্ভ করে উন্নয়নমূলক কাজগুলো একসাথে আমরা সকলে করব। বিশেষ করে হাইমচরে আপনার ভোটের সংখ্যা 1 লক্ষ, যদি আপনি 1:4 ধরেন তাহলে 4 থেকে 5 লক্ষ লোক ওখানে বসবাস করে, কিন্তু আপনার সেখানে পানি নাই, সেখানে আপনার 50%-এর বেশি এখনো কাঁচা টয়লেট। তো ওই জায়গার উন্নয়নের জন্য আমরা কাজ করব এবং হাইমচর থেকে যেন চাঁদপুরে 15-20 মিনিটে আসা যায়, সেই ব্যবস্থা আল্লাহ যদি আমাকে পাস করায় আপনাদের সকলের দোয়ার বরকতে সেই রাস্তাগুলোর উন্নয়নের কাজ করব এবং সেখানে আমরা যেন। আচ্ছা আচ্ছা, আমি একটু আপনার কাছ থেকেও এখানকার যাতায়াত ব্যবস্থা নিয়ে মানে আপনার অবজারভেশন এবং পরিকল্পনা যদি একটু শুনি। আমাদের দেশে বরাদ্দ কিন্তু কম হয় নাই। দুর্নীতির কারণেই আমাদের জনগণ দুর্ভোগে পড়ে আছে। বরাদ্দ যা হয় তার যদি সিকিভাগ বাস্তবায়ন হতো তাহলে কিন্তু জনদুর্ভোগ অনেকটুকু লাঘব হতো। আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমি চর অঞ্চলে গিয়েছি, আসলে আমাদের মেঘনার চর, বিশেষ করে সদর উপজেলার 2টা চর আছে, রাজরাজেশ্বর আর একটা ইব্রাহিমপুর। অনুরূপভাবে হাইমচরের 3টা চর আছে, হাইমচর, নীলকমল এবং গাজীপুর। এই 5টা এলাকা খুবই রিমোট, দুর্গম এলাকা। এখানে মানে আমাদের নেতৃবৃন্দ যা বলছেন সঠিকভাবে বলছেন, দুর্গম এলাকা, যাতায়াতের ভালো ব্যবস্থা নাই, শিক্ষার ভালো পরিবেশ নাই, স্বাস্থ্য এটাতে কত ঝুঁকিপূর্ণ। গভীর রাতে একজন সাধারণ ভাই একটু অ্যাড করি আপনার সাথে, মনে কিছু নেন না। এই কারণে ওই এলাকাগুলোতে দুর্নীতির মহা দুর্নীতি করার সুযোগ পেয়েছে, স্কুল করেছে, 10 দিন পরে স্কুল ডাইভে গেছে। রাইট রাইট রাইট, এটা সঠিক, এটা সঠিক। তো আসলে আমরা সেই একটা কথা, তাইলে আমরা সকল প্রার্থীগণ, ক্যান্ডিডেটগণ নয়, শুধু ভোটাররাও একমত যে আমরা যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারি তাইলে জনগণ সকল সুযোগ সুবিধা, সকল নাগরিক অধিকার ভোগ করতে পারবে। আপনারা একটা জায়গায় সবাই একমত যে এই চাঁদপুরের উন্নয়নে বা চাঁদপুরকে সামনে এগিয়ে নিতে আপনারা সবাই একসাথে কাজ করবেন। আপনাদের বক্তব্যের মধ্যে এটা আসছে। এখানকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মানুষের ভীষণ রকমের অভিযোগ। আমি একটু জয়নাল ভাই আপনার কাছ থেকে শুনি। এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, আমরা 250 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল দেখলাম, জরাজীর্ণ অবস্থা। অথচ আমি চাঁদপুরের পুরা শহর যখন আমরা প্রদক্ষিণ করছিলাম দেখলাম যে এখানে রমরমা ব্যবস্থা হচ্ছে বেসরকারি ক্লিনিক। এখন এই চাঁদপুর কি শুধুমাত্র ধনীদের বসবাসের জায়গা, নাকি এখানে গরিব মানুষের জন্য যে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল, তারপরে এখানে মেডিকেল কলেজ করার কথা, সেখানে জমি অধিগ্রহণ নিয়ে কত কিছু আমরা পত্রপত্রিকায় দেখলাম। আপনি একটু বলবেন এখানকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনার অবজারভেশন কিরকম? ধন্যবাদ। আমাদের মেডিকেল কলেজ কিন্তু অনেক আগে হওয়ার কথা ছিল, যদিও বিজ্ঞান প্রযুক্তি বিগত সরকার যেটা দুর্নীতি করলেন, মানিক ভাই যেটা বললেন সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু মেডিকেল কলেজ অনেক আগে হওয়ার কথা ছিল। আমাদের এখানে স্বাস্থ্য খাত যে অবস্থা যেটা বলছেন, এখানে মনে হয় যেন প্রাইভেট ক্লিনিক, মানুষ বিশেষ করে আমাদের জেনারেল হাসপাতালে যাওয়ার পরে একজন সুস্থ রোগীও সেখানে অসুস্থ হয়ে যায়, এ হলো অবস্থা। আসলে কি বলবো, আমাদের মধ্যে আমরা যারা দায়িত্বে আছি, আমাদের মধ্যে যদি মানবিকতা না থাকে, আমাদের মধ্যে যদি ন্যায় নীতি না থাকে, আমাদের মধ্যে যদি দায়িত্ববোধ না থাকে, তাহলে আমি যত বড় নেতাই হই, যত বড় এমপি মন্ত্রী হই না কেন, যদি এই গুণে গুণান্বিত আমি না হতে পারি তাহলে আমার দ্বারা কোনো উপকার হবে না।
বিশেষ করে আমি আজকে অনুরোধ করব, যেহেতু ওপেন ময়দানে আমি বলবো, আগামী জাতীয় নির্বাচনে আপনাদের অভিভাবক তাকেই নির্বাচিত করবেন। এখানে আমি একজন, আমার কথা আমি বলছি না, যার মধ্যে দুইটা গুণ আছে। এক নাম্বার হলো যার মধ্যে ক্ষোধাভীতি আছে তাকে আপনারা ভোট দিবেন, কারণ যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো জনগণের অর্থ, জনগণের টাকা, রাষ্ট্রের টাকা চুরি করতে পারবে না। নাম্বার দুই, যার মধ্যে দেশপ্রেম আছে সে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র পারবে না এবং দেশের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে পারবে না। এই দুই গুণের অধিকারী ব্যক্তিকে যদি আপনি ক্ষমতায় নিতে পারেন, বরাদ্দ যদি 100 টাকা হয় 100 টাকারই কাজ হবে। আর যদি আপনি 100 টাকা বরাদ্দ করে যদি 70 টাকা চুরি হয়ে যায়, তাহলে তো কাম্যমানের কাজ হবে না। তো সেই হিসাবে আমাদের অনেকগুলো সমস্যা আছে। আমি একটু সামান্য বলি যাতায়াতের ব্যাপার। আমি মনে করি চাঁদপুরে যাতায়াত নিয়ে সুপরিকল্পিত কোনো পরিকল্পনা আমাদের মাথায় আসে না, আমরা করি না। বিশেষ করে আমাদের যে বাস টার্মিনাল, এটার কারণে যে আমাদের কত ক্ষতি হচ্ছে, এটা যদি আমরা 5 কিলো শহরতলিতে আমরা নিতে পারতাম, আমাদের যানজট কমে যেত। আমাদের চাঁদপুরে যে সেবামূলক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো যদি কিছু বিকেন্দ্রীকরণ করতে পারতাম, তাহলেও আমাদের চাঁদপুরে যানজট কমে যেত। কারণ এক যুগে সকালে রওনা দেয় মানুষ, বিশেষ করে সেবা নেওয়ার জন্য পৌরসভা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে শুরু করে, এই কারণে যানজটটা সৃষ্টি হয় বেশি। শিক্ষা প্রতিষ্ঠান ইচ্ছা করলে শোনানো যাবে না, কিছু কিছু ক্যাম্পাস জায়গায় থাকতে হবে। কিছু কিছু ক্যাম্পাস যদি আমরা বাইরে সরাতে পারি, আমাদের অফিস থাকলো এখানে, এটা করা যায়। বিশ্বের বিভিন্ন দেশে আছে। আপনি বিশ্বের বিভিন্ন দেশে যানজট না হওয়ার একমাত্র কারণ হলো অত্যন্ত দরিদ্র পীড়িত দেশ আমরা। যেমন আপনি ভাই আমি একটা কথা বলি, যেমন পাসপোর্ট অফিস, জানাল ভাই, তারপরে এই অফিসগুলো ওইখানে নেওয়ার কারণে অনেক যানজট কমে গেছে। তো সেই হিসাবে আমরা চাই এই অফিস আদালতগুলি যদি আস্তে আস্তে শহরতলিতে সরে যায়, তাহলে শহরের যানজট অনেক কমে যাবে। আর শহরের বিষয়ে যে রাস্তাঘাটের কথা বলছেন, এই জন্য চাঁদপুরে ডেভেলপ হয় না, ডেভেলপার প্রতিষ্ঠানও ভালো অবস্থায় নেই। আমাদের বিশেষ করে চাঁদপুরের এই রাস্তাঘাটের এটা দীর্ঘদিনের দুর্ভোগ। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি যাকেই অভিভাবক বানান, আমি তাকেই অনুরোধ করব অন্তত এই বিষয়গুলোকে আগে নজর দেওয়ার জন্য। আচ্ছা, আমি একটু সাপ্লিমেন্টারি বলতেছিলাম যে আসলে শহরের উপর যে যানজট বা যে চলাচলের যোগাযোগের ব্যবস্থা, যে দুর্ভোগ মানুষের, এই দুর্ভোগ কমানোর জন্য একটা বাইপাসের চিন্তা অনেক আগ থেকে চাঁদপুরে হয়ে আসছে। এই বাইপাসটা যদি হয়ে যায়, বাইপাসটা কয়েক দিক থেকে হইতে পারে। একটা হলো বাস, বিশেষ করে লঞ্চ যাত্রীদের জন্য একটা বিকল্প সড়কের প্রস্তাব আমাদের অনেক আগে দেওয়া হয়েছে। এটা ইনশাল্লাহ 26-এর নির্বাচনের পর সেটার বাস্তবায়ন দেখবো ইনশাআল্লাহ। আমরা একটু অডিয়েন্সের কাছ থেকে কিছু প্রশ্ন নিতে চাই। আমি বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীকে প্রশ্ন করতে চাই। মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামে আপনার দল বাংলাদেশ জামাত ইসলামের একটা বিতর্কিত ভূমিকা আছে। আপনি এখন গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচন করতে চাচ্ছেন। আপনি এই জনগণের কাছে অথবা আপনি আপনার দল জাতিগতভাবে কি ক্ষমা প্রার্থনা করেছেন? এক নাম্বার 2, আপনি যদি জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হন, আপনি কি বাংলাদেশের যে মহান স্বাধীনতা এটাকে দায়িত্বহীনভাবে স্বীকার করে বাংলাদেশের সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন কিনা? আচ্ছা, জি, ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান পরিষ্কারভাবে রোডম্যাপ দিয়েছেন, এসো সবাইকে নিয়ে দেশ গড়ি। তাহলে কোনো ভাগ থাকবে না। বাংলাদেশ পিছিয়ে যাওয়ার বড় কারণ হলো স্বাধীনতা উত্তর যারাই রাষ্ট্র ক্ষমতায় আসে, শুধু জাতিকে ডিভিশন করে রাখার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে এই বিভক্তি, আজও কিন্তু সেই বিভক্তির পদচিহ্ন, বিভক্তির রেখা যদি আমরা দিতে চাই, তাহলে 71-এর অর্জন, 24-এর গণ অভ্যুত্থান সবই ভেস্তে যাবে। আমি আরো ক্লিয়ার করে বলতে চাই, জামাত ইসলামের গঠনতন্ত্র সম্পর্কে, অর্থাৎ যেই গঠনতন্ত্রে যে জামাত ইসলামী চলে, পরিচালনা হয়, সেখানে মহান মুক্তিযুদ্ধের কথা পরিষ্কারভাবে বলা হয়েছে। মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারা জাতির সূর্য সন্তান, তাদেরকে অবশ্যই জাতি শ্রদ্ধা করে, স্মরণ করে এবং তাদের ভূমিকা চিরদিনের জন্য অম্লান থাকবে। আচ্ছা, একই সাথে 24-এর গণ অভ্যুত্থান যারা অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে, আমরা যাদের পাশে সার্বক্ষণিক ছিলাম, তাদের বক্তব্য হলো আমরা জাতিকে আর বিভক্ত করতে চাই না। 71-এর প্রশ্ন নিয়ে কিন্তু জাতির পায়সালা ওই আগের সরকারের আমলে হয়ে গেছে গিয়া,
কেমনি ভাবে সরকারিভাবে একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে, সেখানে 10,000-এর উপর রাজাকারের তালিকা গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে। সবচেয়ে বেশি রাজাকারের তালিকা 8,000 ছিল আওয়ামী লীগের মধ্যে, আপনারা কি জানেন? এরপরে অন্যান্য দল, সবচেয়ে কম রাজাকারের তালিকায় ছিল জামাত ইসলামী। তাহলে আপনাদের কাছে বিচারের ভাগ দিলাম, আচ্ছা। চাইলে কে আগে ক্ষমা চাইবো কে পরে ক্ষমা চাইবো সেটা আমি উচ্চারণ করতে চাই না। আচ্ছা। আমি বলি ফরগেট অ্যান্ড ফরগিভ, এসো সবাই মিলে বাংলাদেশ গড়ি, মহান মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি, আমরা 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করি। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি, আপনারা কি সেই নিশ্চয়তা দিতে পারেন যে আগামী নির্বাচন দিনের ভোট রাতে হবে না? এটা আমার প্রশ্ন। এই দিনের ভোট রাতে যেন না হতে পারে, সেই কারণেই জুলাইয়ের গণ অভ্যুত্থান। প্রশ্নের উত্তর হয়তো তুমি পেয়েছ, তবে আমার মনে হয় না যে আমরা এখানে যে 4 জন উপস্থিত আছি কেউ 7:30টার আগে 1 মিনিট আগে ভোট আরম্ভ হোক সকাল, এবং 4:30টার পরে 1 মিনিট পরে ভোট চলুক, এইটা কেউ চায় না। সবাই চায় নির্বাচনের তফসিল অনুযায়ী সুন্দরভাবে যেন সকলেই যায় নিজের ভোট নিজে দিতে পারে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ। আর কেউ? জি জি, আসসালামু আলাইকুম। আমার জামাতের প্রার্থীর কাছে দুইটি প্রশ্ন। একটি হচ্ছে, আপনারা বলেছেন যে আপনাদের ভিতরে মুক্তিযোদ্ধা বেশি, তাহলে আপনারা 54 বছরের ভিতরে আপনারা ভাস্কর্যের মধ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান না কেন? একটি প্রশ্ন। দ্বিতীয়টি প্রশ্ন হচ্ছে, আপনারা বলছেন ইসলাম কায়েম করবেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন, তাহলে আপনাদের যে হিন্দু প্রার্থী দিয়েছেন উনি কিভাবে ইসলাম মানে উনি স্লোগানটা কি হবে? নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হবে, না হরে কৃষ্ণ হরে রাম হবে? আপনার কাছে আমার এই দুইটা অনুরোধ যে কিভাবে আপনাদের ইসলাম কায়েম করবেন। আসলে হিন্দুরা কি এ দেশের নাগরিক না? বৌদ্ধ খ্রিস্টান তারা কি নাগরিক না? তাদেরকে কি ইসলাম প্রতিষ্ঠা হলে তাদেরকে কি বাদ দিয়ে বাংলাদেশে চলবে? চলবে না। অতএব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে মিলে আমরা বাংলাদেশের নাগরিক। একজন মুসলমান যেমনিভাবে নাগরিক অধিকার ভোগ করে, অমুসলিমরাও অনুরূপ নাগরিক অধিকার ভোগ করবে। এই জন্যই জুলাই বিপ্লব হয়েছে, কোনো বৈষম্য করা হবে না। ওই যে স্মৃতিসৌধে ফুল দেওয়া, আসলে এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি এবং ধর্মীয় মূল্যবোধ থেকে বলতে চাই, স্মৃতিসৌধে আমরা ফুল দেওয়া সেটাকে আসলে গুরুত্বপূর্ণ কাজ বা 1 নম্বর কাজ মনে করি না। বরং শহীদদেরকে স্মরণ করার জন্য বিভিন্ন রকমের স্মৃতিসৌধ থাকুক, সেখানে কোরআনখানি হোক, তাদের রুহের মাগফিরাত কামনা করা হোক, তাদের জন্য গরু ছাগল জবাই করে খাওয়ানো হোক, গরিবদের জন্য ভোজের ব্যবস্থা করা হোক, অসহায় মানুষের জন্য কার্যক্রম, কর্মসূচি, মেডিকেল টিম, ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি রক্তদান, এগুলি হোক। এগুলি কিন্তু আমাদের প্রতি বছর ছিল এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত অব্যাহত আছে। আচ্ছা আচ্ছা, আমরা আলোচনায় ছিলাম এখানকার, আবার আসবো আপনাদের প্রশ্ন নিব এখানকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। আপনি মানিক ভাই যদি এটা নিয়ে একটু আপনার মত, আচ্ছা আপনার কাছ থেকে কথা শোনা হচ্ছে কম, যদি আপনি এটা নিয়ে একটু ছোট করে বলেন যে আপনার এখানকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোনো অবজারভেশন আছে কিনা, কেমন আসলে? ধন্যবাদ সঞ্চালককে। আসলে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আসলে আমাদের এই চাঁদপুরে আপনি জানেন 60 কোটি মানুষের বসবাস। সেই ক্ষেত্রে শুধু চাঁদপুর 3 আসনই আমাদের 5.5 লাখেরও বেশি ভোটার। এখানে আমাদের নদী কেন্দ্রিক শরীয়তপুরের, বিশেষ করে শরীয়তপুরের চরাঞ্চলের আমাদের বহু মানুষ এবং নিরীহ মানুষ এবং গ্রামের হত দরিদ্র মানুষ সকলেই এই চাঁদপুর সদর হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য আসেন। কিন্তু আমাদের এই সদর হসপিটালটা 250 বিশিষ্ট হসপিটাল, কিন্তু এখানে রুগী থাকে 400 থেকে 500 কন্টিনিউ। কিন্তু সেই হিসাবে পর্যাপ্ত পরিমাণ, যেই পরিমাণে ডাক্তার থাকার কথা, নার্স থাকার কথা, লোকবল থাকার কথা, এই পরিমাণে নাই। এখানে আপনার ডাক্তার যদি একটা সেশনে 10 জন থাকার কথা, আছে 2 জন। ইতিপূর্বে আপনি জানেন যে গত 15 বছরে যারা এখানে রাজত্ব করেছেন, এই হসপিটালটা কেন্দ্রিক এই হসপিটালের মধ্যে আপনারা ডাক্তাররা কি করতো, যে সময় হয়তো 9টা থেকে 2টা পর্যন্ত, কিন্তু কখনোই এই ডাক্তাররা
মানে সঠিক সময় 12টার পরেই কোনো ডাক্তার পাওয়া যায় না, সেই ক্ষেত্রে রুগীদের নানান বিঘ্ন নানান সমস্যা হতো। এখন কিন্তু পাওয়া যায়? 24-এর পরে এখন পাওয়া যায়? এখন অনেকটাই চেঞ্জ হয়েছে। গণঅভ্যুত্থানের পরেই আপনার এখন ডাক্তাররা নিয়মিতই তাদের কাজ করছে, সেবা দিয়ে যাচ্ছে। তো এখন কিছুটা চেঞ্জ হয়েছে। তারপরে আমাদের এখানে চাঁদপুরে যদি মেডিকেল কলেজটা মানে হয়, তাহলে চাঁদপুর, হাইমচর, তারপরে দিয়ে হইলো লক্ষ্মীপুর, তারপরে চর অঞ্চলে শরীয়তপুরে মানুষরা সেবা পাবে বলে আমরা আশাবাদী। আচ্ছা, মানিক ভাই যদি একটু যুক্ত করেন। এখানে হাসপাতালে আমরা গিয়ে দেখলাম যে এখানকার পদ দেখলাম, তার মধ্যে 16 জন ডাক্তার নাই। হ্যাঁ, 67 জন ডাক্তারের মধ্যে 16 জনই নাই। এখানে কার্ডিয়াক বিভাগের যে মনিটরগুলো দেখলাম যে কাজ করে না। এখানে আমি যেটা একটু আগেই বলছিলাম যে সরকারি হসপিটালের চাইতে মনে হচ্ছে যে এখানে বাড়ন্ত হচ্ছে বেসরকারি হসপিটাল। চাঁদপুরের মানুষের কি আসলে এত পয়সা? সবাই পয়সাওয়ালা? লোকবল, একটা 250 শয্যা বিশিষ্ট হসপিটাল করতে গেলে যেটা সাপোর্ট প্রয়োজন, সবগুলো সাপোর্ট লাগে। আর যে ইকুইপমেন্ট আছে, সেই ইকুইপমেন্টগুলো চালানোর মতো প্রপার টেকনিশিয়ানও প্রয়োজন, সেটাও আমাদের নাই। তো এর মধ্যে দিয়েই চলছে আর কি। আল্লাহ যদি আগামীতে নির্বাচনে সুষ্ঠুভাবে যাকেই এই চাঁদপুরের ইমাম হিসাবে আপনার তকদিরে আছে লেখা, উনি আসে, যদি এই জায়গাগুলোকে ফিল্টারিং করে এই স্বাস্থ্যসেবাতে মনোযোগ দেয়, তাহলে চাঁদপুরের এই 3 আসনের সকল জনগণ উপকৃত হবে। আর সাথে সাথে একটি আশার কথা বলতে পারি যে অলরেডি আপনার যে নতুন মেডিকেল কলেজ হচ্ছে, সেটার একটা ডিজাইন হচ্ছে প্যারালালি যারা ক্ষতিগ্রস্ত জমির মালিক, তাদের টাকা হয়তো আগামী 3-4 মাসের মধ্যেই দেওয়া শুরু হবে। তো প্যারালালি 2টা কাজই আরম্ভ হচ্ছে। আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার প্রথম বিশুদ্ধ পানির পরেই স্বাস্থ্যসেবা নিয়ে আমার কাজ করার একটি ইচ্ছা আছে, সবাইকে নিয়ে। আমরা একটু আসতে চাই যে 5 আগস্টের পর এই চাঁদপুরের সিনারিওটা বোঝার জন্য। আমরা থানায় দেখলাম যে ওসি চেঞ্জ হয়েছে। তো কিছু কিছু জায়গায় আমরা অভিযোগ পাচ্ছিলাম যে থানার যে নিয়ন্ত্রণ, আগে ফ্যাসিবাদের সময় যে নিয়ন্ত্রণটা ছিল, যে এরকম ছিল, অতটা না থাকলেও কিছুটা নিয়ন্ত্রণের অভিযোগ আপনাদের দিকে আঙুল তোলে অনেকেই। এবং সেই জায়গায় এরকম অভিযোগ আসছে যে আগের আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করেছেন, তাদের কাউকে জামিন বা মামলার ব্যবসার সাথেও আপনাদের দিকে আঙুল আসছে। কি বলবেন? ফ্রিডম অফ স্পিচ তো এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ঘরে বসে অনেকে দিতে পারে, কিন্তু রিয়েলিটিটা কি আপনি যাচাই করে দেখেন। আমার খুব মানে সন্দেহ আছে যে চাঁদপুরের থানাগুলোতে, আমি এই পর্যন্ত থানাতে যাইনি, আমাদের জেনারেল সেক্রেটারি কোনোদিন থানাতে গেছে কিনা আমার জানা নেই, এবং আমাদের বিএনপির কোনো নেতৃবৃন্দ থানাতে গত 1.5 বছরে গিয়েছে কিনা আমার জানা নেই। প্রশাসন এবং থানা আগে যেভাবে নিয়ন্ত্রিত হতো, এখন কি কিছুই হয় না? না, প্রশাসনের গতিতে চলছে, থানার গতিতে চলছে। আমরা রাজনীতি করি, আমরা জনগণের কাজ করব। আমার বিশ্বাস এখানে আমরা 4 জন আছি, 4 জনের কাছেই মানুষ তাদের সমস্যা নিয়ে যায়। জি, আমরা সমাধান করার আমাদের কোনো ইয়ে নেই। ধরেন আপনি একজনের জমি নেওয়ার সমস্যা, উনি হয়তো মনে করে যে আমাদের 4 জনের যে কোনো একজনের কাছে গেলে উনি ন্যায় বিচারটা পাবে। জি, কিন্তু ন্যায় বিচার করার মালিক তো আমরা না, ন্যায় বিচার করবে হলো থানা অথবা কোর্ট। জি। আমার বিশেষ করে আমি যখন আমার কাছে আসে, আমি বলি তুমি থানাতে যাও। তদবির করেন না? বলে দেন না একটু? আমার কাছে থানার ওসি সাহেবের সাথে কথাবার্তা খুব কম হয়। আচ্ছা। কারণ প্রয়োজনও নাই, কারণ ওনারা ওনাদের মতো করে কাজ করছে। এবং চাঁদপুর শান্ত এবং মাদক মুক্ত রাখার জন্য আমরা সকলে মিলে, সকল বড় বড় আমাদের স্টেক হোল্ডার যারা, আমরা সবাই মিলে কাজ করছি। প্রশাসনকে আমরা সহযোগিতা করছি, আমাদের বলার তো প্রয়োজন নাই। আচ্ছা, ইসলামী আন্দোলনের প্রার্থী আপনাকে বলি, আপনার কাছে ঠিক একই প্রশ্ন করি যে চাঁদপুর আগে 5 আগস্টের আগে যেমন ছিল, থানা বা প্রশাসন যেভাবে নিয়ন্ত্রিত হতো, এখন কি তার পরিবর্তন হয়েছে? ধন্যবাদ। আসলে ওই সময় ছিল একটা চিত্র, এখন একটু ভিন্ন চিত্র। আমরা মনে করি 5ই আগস্টের পরে আমরা যৌথভাবে, সম্মিলিতভাবে দেশপ্রেমিকরাই ফ্যাসিস্টকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। আমাদের আশা ছিল আমরা সবাই মিলেমিশে
একটি বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ গঠন করব। কিন্তু আমরা লোকালি আমরা যেটা ফেস করি, আমাদের তৃণমূলের দায়িত্বশীলদের কাছ থেকে আমরা যেটা শুনি, সেটা হলো ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রত্যেক জায়গায় যেন ইন্ট্রিএমের পাশাপাশি আরেকটা ছায়া সরকার কাজ করছে। কারণ দেখা যায় একটা সেবা গেল বা খাদ্য বরাদ্দ গেল, সেখানে দেখা যায় ইসলামী আন্দোলন, জামাত ইসলাম তাদের জন্য ন্যূনতম সংখ্যক 20% কোথাও রাখে, কোথাও রাখে না, বাকিটা হয়তো বা আমাদের অন্য ভাইয়েরা নিয়ে যায়। কিন্তু এটা হওয়ার কথা ছিল না, কারণ এখন যেহেতু কোন ভাইয়েরা নিয়ে যায়? ভাইয়েরা নিয়ে যায় বলতে যেমন আমাদের বর্তমানে আমাদের বিএনপির ভাইয়েরা সেখানে প্রভাবশালী আছেন, ওনারা নিয়ে যায়। আমি তাদেরকে বলে দিছি এখন নির্বাচনের আগে আমরা ঝগড়ায় জড়িত হব না। শুনেন আছে তথ্য আছে আমি বলতেছি না, শুনতে হবে শুনেন তার কাছ থেকে আমাদের সমস্যাগুলি যদি চিহ্নিত না হয়, আমার বিপক্ষে যদি কোনো কথা আসে, এটা যদি আমি হজম করার শক্তি না রাখি, জনপ্রতিনিধির কাতারে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। একটা কথা মনে রাখতে হবে, আর সমস্যাগুলি যেহেতু মানিক ভাই এখানে আছেন, আমি পেশ করছি, প্রয়োজনে আমি আপনাদের সামনে তথ্যপাত্র হাজির করব, অসুবিধা নেই। আমি চাই, সেটাও চাই না, আমি বলছি এখন আমাদের নির্বাচিত সরকার নাই, আমরা লোকালি ঝগড়া বিবাদে লিপ্ত হব না। যখনই নির্বাচিত সরকার আসবে তাদের কাছে আমাদের যেন অন্তত আমাদের সমতার বন্টন হয়, এই ব্যাপারটা আমরা দেখব। জনাল ভাই, বিনয়ের সাথে আপনাকে একটু কথা বলি। আমরা যদি এই প্রশাসনকে সহযোগিতা করে থাকি, সেই স্কোপটা মনে হয় আমাদের জাতীয়তাবাদী দলের দিকে আপনার ন্যারেটিভ তৈরি করাটা ঠিক না। আমরা এই সকল জিনিস অনুদান সচিবদের মাধ্যমে হয়। আমাদের চাঁদপুরে 14টা ইউনিয়নে কোনো চেয়ারম্যান নাই, এগুলো ওখানে প্রশাসক বসিয়েছে ডিসি অফিস থেকে। তাদের মাধ্যমে কোথায় কি কাজ হবে, কোথায় কি আপনার বরাদ্দ যাবে, সেটা ডিসি অফিস থেকে, টিউনো অফিস থেকে আরম্ভ করে এই লাইন ম্যানেজমেন্টের মাধ্যমে হয়। ঢালাওভাবে যদি এভাবে কারো দিকে ন্যারেটিভ তৈরি করেন, তাহলে ন্যারেটিভ তৈরি করার অনেক স্কোপ আমাদেরও আছে। আচ্ছা জি, আপনি একটু বলতে পারেন, তার সাথে একটু সাপ্লিমেন্ট করি। আপনি যেভাবে বললেন যে ধরেন 20% আপনার দল এবং জামায়াত ইসলামী মিলে, সেটাও কি কোটার দিকে যাচ্ছে নাকি? কোটা অনুযায়ী আপনারা তাহলে পাচ্ছেন এরকম? না, কোটা না, তাহলে অন্য কোন দল তো নাই। আর বিএনপির পরে জামাত ইসলাম আর হইলো ইসলামী আন্দোলন। তাহলে অন্য দল এটা সচিবদের সাথে যোগাযোগ করলেও এটা জয়নাল ভাই যথার্থ বলে নাই। কারণ এই যে কিছুদিন আগে খাদ্য বান্ধবের লটারি হয়েছে, এখানে লটারিতে যে যেখানে পেয়েছে সেখানেই সে খাদ্য বান্ধব কর্মসূচি চালাচ্ছে। এখানে তো আপনার ওপেন লটারি, টিউনোর অফিসে ওপেন লটারি হয়েছে ডিসি সাহেবের সম্মুখে। তো সেখানে জয়নাল ভাইয়ের হয়তো জানার ইয়েটা বাকি আছে যে বা তা ওনাদের দলের কেউ হয়তো তখন অ্যাপ্লিকেশন করে নাই, সেটা একটা আলাদা জিনিস। কিন্তু এই জিনিসগুলো যদি আপনার ঢালাওভাবে বলা হয় যে বিএনপি বড় দল হিসেবে বিএনপিকে আপনি আঙ্গুল দেখাবেন, তাহলে কিন্তু এই কথা, এটা আমাদের সামনের দিকের এই একসাথে পথ চলার পথে ছোট করে কাটার দেওয়ার সৃষ্টি হয় আর কি। আচ্ছা জি, আমি একটু বলতে চাই, এখন যেহেতু জনপ্রতিনিধি নাই, স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন, সোশ্যাল ওয়ার্কার আছেন, যারা জনগণের সেবা করতে চান, তারা যদি সুষম বন্টন বা সমন্বয়টা করে, তাইলে আর এরকম কোনো অভিযোগ আসবে না। সেই জায়গায় সমন্বয়ের একটু ঘাটতি আছে। ধরেন আমার দিকে আমি নেই, আমি প্রভাবশালী, আমি সেবা আসছে, আমি নিয়ে আর সেবা মানুষকে দিলাম, খেয়ে ফেলছি এই অভিযোগ দেয় নাই, আমি নিলাম। কিন্তু এমনটা না হইলে ভালো হয়। অন্তত যারা আছি, পেশিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের মধ্যে একটা সমন্বয়ের জামায়াত ইসলামী কি প্রশাসনের সাথে যোগাযোগ রাখে না? এই ক্ষেত্রে প্রশাসন বলতে আসলে আমি ব্যক্তিগতভাবে, যেমন পুলিশ প্রশাসন, থানায়, এই যে মানে এই জায়গাতে আমার কোনো পদচারণা নেই। সর্বোচ্চ কোনো জরুরি মেসেজ ফোন দেয়, কিন্তু বেশিরভাগ আদান প্রদান। বাংলাদেশের অনেক মানুষ মনে করে যে এই সরকার, এটা তো কোনো দলীয় সরকার না। না, অবশ্যই এই না। সরকারে জামায়াত ইসলামের একটা প্রভাব আছে। তো সেই প্রভাবকে স্থানীয় পর্যায়ে আপনি মামলা বাণিজ্যের কথা বলেন, জামিন বাণিজ্যের কথা বলেন, আপনি বরাদ্দের কথা বলেন, কোন জায়গায় জামাত ইসলামের কোনো পার্টিসিপেশন নাই। না, আমি একেবারে পরিষ্কার করিয়া হলফ করে আমি বলতে পারবো, কোন রকম এরকম বাণিজ্যের সাথে, দুর্নীতির সাথে নাই। আমি আরো ঘোষণা দিচ্ছি আমার প্রিয় ভোটার, প্রিয় নেতৃবৃন্দের সামনে, আমি নির্বাচিত হলে 1 টাকার দুর্নীতি আমি করব না, এবং আমার দলের একজন কর্মী সমর্থক পর্যন্ত দুর্নীতির প্রশ্রয় পাবে না ইনশাল্লাহ।
আচ্ছা 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 আচ্ছা, আমি একটু গণ অধিকার পরিষদের ভাই আপনার কাছে একটু জানতে চাই, ছোট করে যদি একটু বলেন এই বিষয়ে কোনো কমেন্ট আছে আপনার? স্বাধীনতা 54 বছর পর থেকে বিএনপি একটি পুরনো রাজনৈতিক দল, তারপরে দিয়ে অন্যান্য রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগও ছিলেন, এখন আওয়ামী লীগ নাই, এখন বিএনপি আছেন। এখন এলো বিভিন্ন জায়গায়, যেটা বলে আমাদের এখানে এলো 14টা ইউনিয়ন সদরের, আর এলো ইয়াতে হলো হাইমচর হইলো 6টা, মোট 20টা ইউনিয়ন। এখানে কিন্তু অধিকাংশ ইউনিয়নই সচিব, চেয়ারম্যান নাই, জনপ্রতিনিধি নাই। তো সেই ক্ষেত্রে আসলে বিভিন্ন জায়গায় এখানে কোন সময় টিআর হবে, কোন সময় কাবিখা, কোন সময় কাবিটা, হ্যাঁ, এটা কিন্তু অনেক দলের অনেক ভাইয়েরাই কিন্তু জানে না। আপনাদের কতটুকু আছে? অনেক জানে না। আমাদেরই, আমি বলবো যেটা, আমাদের দলের অনেকেই জানে নাই, কারণ আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম না, কিংবা আমরা কোনো এই ক্ষমতা উপভোগ করিনি, সেই হিসেবে আমাদের অভিজ্ঞতাটা এইসব বিষয়ে কম। তো বিএনপির যারা ভাইয়েরা রয়েছেন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তারা সরকার পরিচালনা করেছেন, 3 বার ক্ষমতায় ছিলেন, তারা প্রত্যেকটা লাস্ট কবে? হ্যাঁ, আমি কবে? সর্বশেষ আমি বলতে শেষ করি, তারপরে ভাই বলবেন। লাস্ট হলো 2000। আমাদের পাশে ছোট টেবিলে বসা তো দাবা তো ছিল না, এটা আমি ওইভাবে বলতেছি না, আমি যেটা বলতেছি যে জানে, একটা বিষয় জানে, এবং প্রত্যেক জায়গায় তাদের নেতা কর্মী আপনারা রয়েছেন। জানেন না দেখে ওই হ্যাঁ। প্রক্রিয়ার মধ্যে যুক্ত হন না, হ্যাঁ, তাই তো? আমরা যাই নাই এই জন্য না, তারা আবেদন করছে, যেটা আমাদের মানিক ভাই বলছে, এখানে কল লাগবে। এখন বিএনপির যদি 50 জন আবেদন করে, আমার গণ অধিকার 2 জন আবেদন করছে মনে করেন, বা জামাতের 10 জন আবেদন করছে, বা অমকের 5 জন আবেদন করছে। এখন আবেদনের ভিত্তিতে যারা যেটা জানে, আবার অনেক সময় আমরা জানিও না, হ্যাঁ, এরকম হইতে পারে। তবে আচ্ছা। এটা সুসময়, এখন যেহেতু না, নির্বাচিত সরকার নাই, হয়তো বা কম বেশ ত্রুটি বুচ্ছিতি থাকে, আশাবাদী আমরা সামনে এগুলি সব আচ্ছা, ঠিক হয়ে যাবে। আমরা- চাঁদপুরের রাজনীতিতে, জি। চাঁদপুর, আপনি যেটা, আমি একটু শুধু 1 মিনিট সময় নিব, আপনি বলেন চাঁদপুরে সামাজিকতা বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি, সকল কিছু, চাঁদপুরের মানুষ সচেতন। আগামী নির্বাচনও সেই ভোটাররা তাদের সচেতনতা, মানে ভালো মানুষকে এই আগামী সংসদে নিয়ে যাওয়া বলে আমরা প্রত্যাশা করছি, এবং যে চাঁদপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, দল মত নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, আমরা মনে করি। আমরা দু একটা প্রশ্ন নিতে চাই। ধন্যবাদ সবাইকে। একটু মাইক্রোফোনটা। আমাদের তরুণ সমাজ চাঁদপুরে কিন্তু অনেক আছেন, এবং রাজনীতির সাথেও জড়িত, শিক্ষিত আছেন, কম শিক্ষিত আছেন, উচ্চ শিক্ষিত আছেন, কিন্তু তাদের বেকারত্বটা অনেক বেশি। তাই মাদকদ্রব্য, তারপরে দর্শন, চুরি, ছিনতাই, রাহাজানি অনেক ভরে গেছে চাঁদপুরে। আরেকটা প্রশ্ন আছে নারীদের নিয়ে, নারীদের নিরাপত্তাটা আগে যাই ছিল, এখন আমি আরেকটু ভালো প্রার্থীদের কাছে আশা করছি, এবং ওনারা কি ভাবছেন? আচ্ছা, ছোট করে মানিক ভাই যদি উত্তর দেন। ধন্যবাদ। এখানে কর্মসংস্থান তরুণ নিয়ে- সমাজের কর্মসংস্থানের জন্য আমরা ইতিমধ্যে চাঁদপুরে একটি রপ্তানিমূলক ইপিজেড করার চিন্তা করেছি, যেখানে চাঁদপুরের যারা লেখাপড়া শেষ করবে, ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ সকলেই চাকরি করতে পারবে। উপরন্তু বাইরের অনেক ডিস্ট্রিক্ট থেকে অনেক ছেলেমেয়েরা এসে এখানে কাজ করবে। আর নারীদের নিরাপত্তার ব্যাপারে আমরা এরকম একটা চাঁদপুর চিন্তা করছি, যেই চাঁদপুরে রাত্রে 1টার সময় নারীরাও নির্ভয়ে হাঁটতে পারবে। জি, আরেকটা প্রশ্ন নিচ্ছে। জি, ধন্যবাদ। আমি কর্মসংস্থানের ব্যাপারে প্রশ্ন করতাম যে এখানে দেখেন তরুণদের সংখ্যাই বেশি, তো এবং আমাদের যে গণ অভ্যুত্থান তা শুরু হয়েছিল তরুণদের এই চাকরির দাবিতে, তাদের কর্মসংস্থানের দাবিতে। আমাদের জেলা বিএনপির সভাপতি যথার্থই বলেছেন যে তার প্ল্যান আছে যে চাঁদপুরে একটা যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা নিয়ে ইপিজেড করা। জি। তবে আমি একটু অ্যাড করতে চাই যে ইপিজেড করবেন সেটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা সময় সাপেক্ষ, এটাতে সময় লাগবে। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন গবেষণায় যে 66% জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষিত যারা গ্র্যাজুয়েট, তাদের বেকারত্বের পরিমাণ 66%। তো চাঁদপুর এটা ব্যতিক্রম না। এবং চাঁদপুর সরকারি কলেজ, মহিলা কলেজ, আমাদের এই পুরানবাজার ডিগ্রি কলেজ, এরকম অনেক গ্র্যাজুয়েট প্রত্যেক বছর হাজার হাজার বেরোচ্ছে। তো তাদের চাকরির ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে যে একটা ফার্মে গেল বলে যে অভিজ্ঞতা নাই, সার্টিফিকেট আছে, অভিজ্ঞতা নাই। সেক্ষেত্রে আমি আগামীর যে জনপ্রতিনিধি, ওনাদের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে যে আপনারা এই গ্র্যাজুয়েটদের সাথে, এই প্রতিষ্ঠানগুলোর সাথে কর্পোরেট হাউসগুলোর, গার্মেন্টস বা বিভিন্ন ফ্যাক্টরি একটা যোগাযোগ স্থাপন করবেন কিনা, একটা ব্রিজ মেনটেন করবেন কিনা, যাতে তারা ওই শিক্ষা অবস্থায় তারা
আপনার ইন্টার্নশিপ করতে পারে, জি, যাতে জি। তারা পাশ করলেই তারা চাকরির জন্য আর অভিজ্ঞতার সম্মুখীন জি, মানে জি। ইয়ে না হয়। আর একটা প্রশ্ন হচ্ছে যে জামাত ইসলামের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনাদের কিছু প্রতিষ্ঠান আছে, সেখানে আপনার ইসলামী ব্যাংক বা আপনাদের শিবিরের ছাড়া কারো চাকরি হয় না, এবং বিএনপি সরকারের আমলে আপনাদের 2টা মন্ত্রণালয় ছিল। সেই মন্ত্রণালয়ে আপনারা সামাজিক যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যে সামাজিক সংগঠনগুলোকে আপনারা নিবন্ধন দিয়েছেন, সেগুলো শিবির রিলেটেড কেউ না কেউ ছিল। না, অবজেক্ট এবং একটু বন্ধু আগামী দিনে আমরা আলোচনা- জানতে তার চাই প্রশ্নটা শেষ করে। যে আপনারা যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় যান, তাহলে আপনারা কি এই দেখে দেখে আলামিন স্কুল কলেজ অথবা আপনার এই জামাতে ইসলামী ব্যাংকের মতো শুধু শিবিরের ছেলেমেয়েদেরই চাকরি দেবেন কিনা, নাকি সার্বজনীন বাংলাদেশ বিএনপি যেভাবে করেছে ওইভাবে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে? যে অনেক, আমি বলবো জি জি যে অনেক ধন্যবাদ। আমার ছোট ভাই, আমার প্রতিবেশী, খুব কাছের মানুষ, বাহার গাজীর প্রশ্নের জন্য দুইটা প্রশ্নই সিরিয়াসলি বলছেন। প্রথম প্রশ্ন হলো, জামাত ইসলামী কিন্তু এই দেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যে কল্যাণ রাষ্ট্রের নমুনা ইতিমধ্যে স্বাধীনতার পর বাংলাদেশে বহু প্রতিষ্ঠান গড়ে তুলেছে। স্বাস্থ্য খাতে বলেন, ব্যাংক খাতে বলেন, বিমা খাতে বলেন, ট্রান্সপোর্ট বলেন, যোগাযোগের অন্যান্য ব্যবস্থা বলেন, সব এবং কি পর্যটন খাতে বলেন, সব জায়গাতেই কাজ শুরু করেছে। অন্যরাও নিশ্চয়ই সেই থেকে আরও ভালো কিছু করবে, সেটা আমরা প্রত্যাশা করি। তবে ওই একটা প্রশ্ন যে আসছে যে আমরা দেখে দেখে না, আমাদের এখানে গণে দেখবেন, হিসাব নিয়ে দেখবেন, এটা একটা প্রচার মানে অপপ্রচার যে আসলে শিবিরের যোগ। আমরা যোগ্য লোকের চাকরির ব্যবস্থা করেছি, সেই যোগ্যতার ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় ব্যবহার করি নাই। এবার বলতে চাই, আমরা কর্মসংস্থানের ব্যাপারে আমরা বেশি তৎপর, এজন্য যে আসলে আমাদের যুবক রইল দেশের সম্পদ, তরুণরা সম্পদ। তাদের নার্সিংয়ের অভাবে তারা কিন্তু অনেকেই বিপদগামী হচ্ছে, বেকার থাকার কারণে তারা মাদক সহ অন্যান্য অপকর্মে জড়িয়ে পড়ছে। অতএব তরুণদের জন্য বিভিন্ন কর্মমুখী শিক্ষা, বিভিন্ন প্রযুক্তি নির্ভর শিক্ষা, কারিগরি শিক্ষা, এগুলির ব্যাপারে আমাদের পরিষ্কার প্ল্যান রয়েছে। আমাদের মহিলা যারা আছে, বোন আছে, নারী পুরুষ সকল ছাত্রদের জন্য বলছি, তারা যাতে শিক্ষা জীবন শেষ করে তাদের যোগ্যতার আলোকে একটা কর্মের ব্যবস্থা হয়, চাকরির ব্যবস্থা হয়। আর একটা প্রশ্ন নিতে চাই। জি, আমাদের কিছু চাঁদপুর 3 আসনে কিন্তু আরেকটি অঞ্চল রয়েছে, চরাঞ্চল। আমাদের রাজাদেশ্বর, ইব্রাহিমপুর, এখানে ঈশানবালা, তারপর নীলকমল, ওইখানে চিত্র কিন্তু ভিন্ন। ওইখানেও কিন্তু আমাদের ভোটার রয়েছে, আমাদের প্রার্থীরা কিন্তু প্রতিদিন ওইখানে যায় ভোট চাইতে। আপনি যদি যান, ওইখানে সড়কের বেহাল দশা। আপনি যদি রাত 3টায়, আপনি জানেন সারা বাংলাদেশে না, পৃথিবীতে হৃদরোগের একটা ঝুঁকি বেড়েছে। রাত 3টায় যদি কেউ স্ট্রোক করে, তাহলে ওই নদীর পাড় থেকে কিন্তু তার আসা যায় না। আমি সকল প্রার্থীর কাছে আমি জানতে চাইব, এই চরাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা দিয়ে আপনাদের নির্বাচনী প্ল্যান কি? ধন্যবাদ। আচ্ছা, আমি সেখানে মৌলিক যে 3টা সমস্যা আমাদের আগের আলোচকগণও বলেছেন, যে শিক্ষা, চিকিৎসা এবং যাতায়াত। আমি সেখানে স্পষ্ট বলেছি যে বর্ষাকালে ওই পারের আমাদের সন্তানরা এই পার জীবনের ঝুঁকি নিয়ে তারা উচ্চ শিক্ষার জন্য আসতে হয়। আমি তাদের কাছে ওয়াদা করেছি যে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি জনগণের ভোটের মাধ্যমে খেদমতের সুযোগ দেয়, তাহলে আমি ওই পারের সন্তানদের শিক্ষার জন্য একটি মহাবিদ্যালয় সেখানে তৈরি করব এবং একটি মানসম্মত পূর্ণাঙ্গ একটি হাসপাতাল সেখানে তৈরি করা হবে। যেহেতু তারা 3 আসনের অংশীদার, সেই হিসাবে বরাদ্দ তো সমান্তরালে সব আপনি তো জায়গায় জেলা হওয়ার কথা। শহরেই পূর্ণাঙ্গ হসপিটাল নাই, চরাঞ্চলে কিভাবে? ভাই, দুর্নীতি কমে গেলে সব জায়গায় করা সম্ভব হবে। মূলত আমাদের সমস্যা হলো দুর্নীতি, সেটা দুর্নীতি কমে হলো গেলে প্রধান সবকিছু বাধা। সম্ভব ঠিক হবে আছে। ইনশাআল্লাহ। একমত। জি, সেই ব্যাপার নিয়ে আমাদের প্ল্যান আছে এবং তাদের চিকিৎসা, বিশেষ করে শিক্ষা এবং যাতায়াত, এটা নিয়ে আমাদের মহাপরিকল্পনা ইনশাআল্লাহ আছে। আল্লাহ যদি কবুল করে সেটা সময় মতো বাস্তবায়ন করা হবে। আমি একটু সাপ্লিমেন্টারি বলতে চাই, এদেশের সকল নাগরিক সব আইটেমের সেবা পাওয়ার যোগ্যতা রাখে এবং তারা অধিকার রাখে, কিন্তু স্বাস্থ্যসেবা এক্ষেত্রে খুব বেশি ব্যতিক্রম হয়ে যাচ্ছে। চরাঞ্চলের স্বাস্থ্যসেবা খুবই দুর্ভোগের ভিতর আছে। এজন্য আমি বলতে চাই, জামাত ইসলামী যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, জনগণের ভোটে নির্বাচিত হয়, ইনশাল্লাহ প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিক, যেগুলি এখন আমি গতকাল পরশু 2টা ক্লিনিকে গেছি, ডাক্তার পাই না, একজন নার্সও পাই না, একজন স্টাফ পেয়েছি, জিজ্ঞাসা করছি, পরিচয় নিয়েছি, যে সময়ের অভাবে বলতে পারছি না। তো প্রত্যেকটা ক্লিনিককে ইনশাল্লাহ জনগণের স্বাস্থ্য সেবার উপযুক্ত প্রতিষ্ঠানে পরিণত করবেন। আচ্ছা, আমরা একেবারেই শেষ দিকে অনুষ্ঠানের, সূর্য পড়ে যাচ্ছে। আমি যদি ছোট করে একটু বলি, আপনার পরিকল্পনা
30 সেকেন্ডে আপনি একটু শেষ করবেন, তারপরে এক এক করে আমরা শুনবো। যে পরিকল্পনা হলো আমাদের জনগণ নিয়ে, মূলত জনপ্রতিনিধি কেন নির্বাচিত হয়? জনগণের সেবার জন্য নির্বাচিত হয়। আমাদের দুদকের চেয়ারম্যান স্পষ্ট বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে যদি আমরা ভালো দেশ চাই, ভালো লোককেই রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। বিশেষ করে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, খুনি এদেরকে আমরা না বলবো। যদি আমরা এই মানদণ্ডের মধ্যে আমরা যদি সংসদ সদস্য নির্বাচন করতে পারি, আমাদের কাঙ্ক্ষিত আশা সব পূরণ হবে। বিশেষ করে আমার এক বোন প্রশ্ন করেছিল, আমার উত্তর দেওয়ার সুযোগ হয়নি। আমরা নারী বান্ধব একটি সমাজ প্রতিষ্ঠা করব, তারা কর্মস্থলে যেন তারা আরো নিরাপদভাবে কর্মস্থলে তারা যেন সেখানে কর্মরত থাকতে পারেন, যাতায়াত আরো নির্বিঘ্নে করতে পারেন, সব ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। আচ্ছা, জাকির ভাই ছোট করে। যদি গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে তরুণ প্রার্থীদেরকে বেছে নেয় ভোটাররা, তা আমরা এই চাঁদপুর 3 আসনকে আমরা এমনভাবে সাজাবো যেটা বাংলাদেশের সবচেয়ে, এই জেলার একটা পরিচিতি রয়েছে, ইলিশের বাড়ি চাঁদপুর, ইলিশ খ্যাত। তো সেই হিসেবে আমরা এই জেলাকে একটা ভ্যান্ডিং জেলা রয়েছে, এটা ভ্যান্ডিং জেলা হিসেবে আমরা পরিচিতি করে তুলব। তো যেটা হলো প্রথমত রইল নদী শাসন কেন্দ্রিক, আমরা স্থায়ীবাদের ব্যবস্থা করব। তারপরে হইলো ইপিজেড তৈরি করা, যে বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন শিল্প কলকারখানা তৈরি করা, তারপরে নারীদের জন্য নারী উদ্যোক্তা সৃষ্টি করা, তারপরে নারীদের নিরাপত্তায় কাজ করা, নিশ্চিত কাজ করা, সন্ত্রাস, মাদক, দুর্নীতি, এইসব বিষয়গুলো আমরা খুব গুরুত্ব দিব। তারপরে স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম হয়েছে। আপনারা জানেন 15.5 বছরের যেই দানবীয় সরকার ছিলেন, তার এই 24শে গণঅভ্যুত্থানে তাদের অবসান ঘটেছেন। সেই অবসানের পর থেকেই বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। তো আমরা স্বাস্থ্য খাতে প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা এবং কি প্রত্যেকটা জায়গাতেই আমাদের ভূমিকা থাকবে, এবং সেই মানুষ যেন তাদের নিরাপদে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। পরন্ত বিকালে আমরা চলে আসছি। আমরা আপনাদের সামনে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিতে চাই, আমি নিজে ঘোষণা দিতে চাই যে ইনশাল্লাহ দুর্নীতি, সন্ত্রাস, টাকা পাচার এবং মাদককে আমি 100% নো বলবো ইনশাল্লাহ। সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ তাদের পক্ষেই গড়া সম্ভব যারা নিজেরা দুর্নীতির সাথে নাই। আমরা জামায়াত ইসলামী যে কল্যাণ রাষ্ট্র চায়, নির্বাচিত হলে ইনশাল্লাহ সকল নাগরিকের দল, মত, জাতি, ধর্ম, নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের অধিকার তার দরজায় পৌঁছে দেবে ইনশাল্লাহ। যেহেতু দুর্নীতির না করার অঙ্গীকার করেছি এবং আমার দলের টপ টু বটম পর্যন্ত দুর্নীতিমুক্ত থাকবে এবং দুর্নীতিমুক্ত আছে, সেজন্য আমাদের দ্বারাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব এবং সেটাই আমি ইনশাল্লাহ ওয়াদা করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে শুনি আপনার পরিকল্পনা। ধন্যবাদ আপনাকে। আমাদের চাঁদপুর যারা ভোটার আছেন, 5,46,000 ভোটার আছে। আমরা জনগণের পাশে আছি, জনগণ আমাদের পাশে ছিল এবং আশা করি থাকবে। আমরা গত 17 বছর এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। মাঝে মাঝে কেউ আমাদের সাথে ছিল, মাঝে মাঝে কেউ আবার পদ্মার অন্তরালে চলে গেছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সাথেই ছিল, মানুষের কল্যাণেই ছিল। দুর্নীতি, মাদক এই চাঁদপুরে থাকবে না। শিক্ষা ব্যবস্থাকে সচল করা, এটা আমাদের একটা অঙ্গীকার। বিশুদ্ধ পানি সবাইকে খাওয়ানো, এটা আমাদের একটা অঙ্গীকার। আরও অনেক অঙ্গীকার আছে, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সব কিছুর সাথে প্রাসঙ্গিক অনেকগুলা দিক আছে। এবং এই যে কিছুক্ষণ আগে আমাদের জয়নাল ভাই বলেছেন যে কতগুলা চর আছে, সেগুলাকে আপনার হসপিটাল বানাবে। শুনেন, এত সহজ না যে হসপিটাল বানানো চরে। আগে চরকে স্থায়ী বাদ দিয়ে ব্যবস্থা করতে হবে, তারপরে স্কুল, কলেজ, হসপিটাল সব করা সম্ভব। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের চারজনকেই অসংখ্য ধন্যবাদ। আসলে চাঁদপুরে এই প্রোগ্রামে আমি ব্যক্তিগতভাবে নিজে এত বেশি খুশি যে কোথাও গিয়ে আমরা 4 জন প্রার্থী 4 দলের চতুর্মুখী এবং সবাই মোটামুটি একই সুরে কথা বলেছেন। তো চাঁদপুরের এই সম্প্রীতি, আমি একটু ইন্টারাপ্ট করি, চাঁদপুরের একটা ঐতিহ্য, এটা কি বন্ধ করে দিল নাকি? চাঁদপুরের একটা ঐতিহ্য আছে, চাঁদপুর সবাই মিলে একসাথে ফেসিবাদ বাদ দিয়ে এই চাঁদপুর করতে চাই আমরা সবাই। এই চাঁদপুরকে আমরা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জেলা
এই জেলাকে বাংলাদেশের যেন সবচাইতে আগানো জেলা হিসেবে চাঁদপুর আবার পরিচিতি পায়, এবং আপনাদের কারো না কারো হাত ধরে আপনাদের 4 জনের জন্য শুভকামনা জানিয়ে আজকে 26-এর নির্বাচন এখানেই শেষ হয়েছে। সবাইকে ধন্যবাদ। স্টার নিউজকেও চাঁদপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।